হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসাইন। কে ডামার রিসোল্টের ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এটি হচ্ছে একটি কোরিয়ান সুপার ডুপার অস্থির কমেডি ড্রামা মুভি। মুভিটার নাম হচ্ছে ড্যাডি ডটার মি। একটা মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ফার্স্ট ডেট নিয়ে মজার কিছু কমেডি আছে, যা দেখে আপনি হয়তো হাসি আটকাতে পারবেন না। সেই সাথে আছে রোমান্স, আছে কিছু ইমোশন এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপারও আছে। সব মিলিয়ে ফুল একটা প্যাকেজ। আর কি চাই? তাহলে চলুন কাহিনীবাজি না করে মুভির কিছু ঝলক দেখে নেওয়া যাক। 차잖아 막 이러고 야, 실험할 뭔 때까지 소리야, 그래? 아야 되게 아파. আর হ্যাঁ, যারা আগের মুভিটি দেখোনি সেইটাও দেখে আসতে পারো। সেটাও একই ঘরানার মুভি, তবে কাহিনীটা ভিন্ন। এই দুইটা মুভিতেই আত্মা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। ওই মুভিতে একটা গ্যাংস্টারের ভেতর একটা ছেলের আত্মা ঢুকে গিয়েছিল, আর তারপর কি কি হয়েছিল সেটাই দেখানো হয়েছে সেই ভিডিওতে। সময় থাকলে সেটা দেখে নিও। তাহলে চলো আজকের গল্পে ফিরে যাই। মুভির গল্পটি শুরু হয় কিউট একটা সিন দেখিয়ে, যেখানে দিউন নামের একটি ছোট্ট মেয়ে তার বাবাকে বলছে সে নাকি তাকে ভীষণ ভালোবাসে। এই সবই তার বাবাকে বলছে। দিওনের বাবার নাম হচ্ছে তাইকন। দিওনের বাবা বলে, বেটা, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার জীবনের থেকেও তোমাকে ভালোবাসি। এটা বলতেই ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন হলে আমরা দেখতে পাই দিওনের বাবা টিভিতে এইসব দেখতেছিল, আর দিওনের সেই কথাগুলো মনে করে কান্না করছে। আসলে এই দৃশ্যটি দিওনের ছোটবেলার একটা মুহূর্ত, যেটা দেখে দিওনের বাবা ইমোশনাল হয়ে গিয়েছে। তো এর মাঝে উপরতলায় দিওনের চিৎকার শোনা যায়। তার বাবা দৌড়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে দিওন চিৎকার করে বলছে, মা, তুমি আমার আর আমার বাবার কাপড় একসঙ্গে কেন ধুয়েছো? আমি তাকে একদম সহ্য করতে পারি না। এইসব শুনে দিওনের বাবা বলে, বেটা, আমরা একটা পরিবার, তাই আমাদের কাপড়গুলো একসঙ্গেই তো ধুতে হবে, তাই না? তুমি পাগলের মতো এসব কেন বলছো? দিওনের মা তার বাবাকে বলে, তোমার মেয়ে তোমার কোম্পানির লিভ লড়তে চায়। দিওনের আব্বু বলে, সেইটা তুমি আমার কাছে বলছো কেন? সে নিজে আমার কাছে চাইতে পারে না? এরপর দিওনকে বলে, আচ্ছা দিওন, তুমি কি আমার সাথে একটু কথা বলতে চাও না? দিওন রাগ করে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই না। এই বলে দিওন তার আব্বুর সামনে থেকে চলে যায়। দিওনের আব্বু পেছন থেকে দিওনকে ডাক দেয় এবং বলে, বাবু সোনা, প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। কিন্তু দিওন তার আব্বুর কোনো কথাই পাত্তা দেয় না। কি বুঝলেন? দিওন হয়তো কোনো এক কারণে তার আব্বুর উপর রেগে আছে, কিন্তু সেটা কি তাই তো সমস্যা নেই, সেটা আরেকটু সামনে গেলেই জানতে পারবেন। তো সিন চলে আসে ভোরবেলা। দেখা যায় দিওনের আব্বু অফিসে আর দিওন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দিওন প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার সময় আজকেও সে তার বাবাকে এড়িয়ে চলছে। এমনকি মেট্রোতেও সে তার আব্বুকে এড়িয়ে অন্য একটা কেবিনে গিয়ে ওঠে। এটা দেখে আমরা আরো শিওর হয়ে যাই যে আসলে দিওন তার আব্বুকে একদম সহ্য করতে পারে না। এরপরের সিনে আমরা দেখি দিওন তার বান্ধবী হানসোর সঙ্গে স্কুলে যাচ্ছে, আর তাদের স্কুলের একজনের নাচ নিয়ে মজা করছে। দিওন মজা করে সেটা দেখাতে গেলে সে নিচে পড়ে যায়। একটু পর সে মাথা তুলে তাকালে সে দেখতে পায় মিনজিকে, যে তার ক্রাশ। সে তার দিকে হাত বাড়িয়ে দেয়, বলে, দিওন, তুমি কি ঠিক আছো? মিনজুকে দেখে দিওন পুরো অবাক হয়ে যায়। এরপর সে নিজেই নিজে উঠে দাঁড়ায় এবং মিনজুর সামনে নার্ভাস ফিল করে। সে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। হানসু বলে, এইটা কি হলো? এরপর মিনজুর দিকে তাকিয়ে সে বলে, সে আচমকায় তোমাকে দেখে লজ্জা পেয়েছে, এই জন্য সে দৌড়ে এখান থেকে চলে গিয়েছে। দিওন অন্য রাস্তা দিয়ে একা একা স্কুলে যাচ্ছে। এরই মাঝে আবার মিনজি পেছন থেকে এসে তাকে ডাক দেয়। সে তার ডাক শুনে প্রস্তুত হয়ে যায়। এরপর মিনজি দিওনের প্রশংসা করে বলে, দিওন, আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাইতে পারো, এমনকি নাচতেও পারো। তোমার বান্ধবী হানসু আমাকে সবকিছু খুলে বলল। দিওন লজ্জায় লাল হয়ে যায়। মিনজির দিকে সে তাকাতেই পারে না। একটু পর মিনজি আরো বলে, দিওন, সামনে সোমবার একটা অডিশন আছে, তুমি কি সেইখানে আসতে পারবে? দিওন লজ্জায় লজ্জায় হাসে এবং অন্যদিকে তাকিয়ে বলে, আমি এটা ভেবে দেখব। এটা শুনে মিনজি খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে সামনে সোমবারে আমাদের দেখা হবে। এই বলে মিনজি সেখান থেকে চলে যেতে থাকলে দিওন মিনজিকে এক দৃষ্টিতে দেখতে থাকে আর বিড়বিড় করে বলে, আমার মিনজি সোনা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। এসব বলতে বলতে দিওন খুশিতে হাসতে থাকে, লজ্জায় একদম লাল হয়ে যায়। এমন সময় তার বাবা পেছন থেকে এসে বলে, দিওন, তুমি এইভাবে হাসছো কেন? আর ওই ছেলেটাই বা কে? দিওন তার বাবার কোনো কথার উত্তর না দিয়ে ইগনোর করে কানে হেডফোন দিয়ে চলে যেতে শুরু করে। দিওনের বাবা বলে, তুমি আর কতদিন আমার উপর রাগ করে থাকবে? আমার সঙ্গে কথা তো বলো। এমন সময় তাদের দুজনের ফোনেই দিওনের মায়ের মেসেজ আসে।
মেসেজে দিওনের মা বলছে দিওনের মা নাকি নানার বাসায় চলে গিয়েছে, তাই দিওন ও তার বাবাকে সেখানে আসতে বলে। পরের সিনে আমরা দেখতে পাই দিওনের বাবা দিওনকে নিয়ে দিওনের নানার বাড়িতে চলে এসেছে। ডিনার শেষে দিওনের মা দিওনের বাবাকে বলে, আমার বাবা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এই জন্য আজকে আমি তোমাদের সাথে যেতে পারছি না। তুমি দিওনকে নিয়ে বাসায় চলে যাও। এরপর সে দিওনকে বলে, বেটা তুমি তোমার বাবার সাথে বাসায় চলে যাও কেমন। দিওন তখন ফোনে বিজি থাকার কারণে তার মায়ের কথার কোনো রিপ্লাই দেয় না। দিওনের মা বলে, দিওন তুমি আজকাল ফোনে বেশি ব্যস্ত থাকো, তুমি কি করো বলো তো, কারোর সাথে কি ডেট করছো? এটা শুনে দিওনের আব্বু রেগে যায়। সে বলে, তুমি পড়াশোনা বাদ দিয়ে সেই দিনের ওই ছেলেটার সাথে ডেট করছো তাই না? আব্বু আম্মুর কথা শুনে দিওন বিরক্ত হয়ে সেখান থেকে সে বাইরে চলে যায়। কিন্তু দিওনের আব্বু তার পেছন পেছন চলে আসে এবং বলে, বেটা আমি শুধুমাত্র তোমার জন্য দিন রাত খেটে মরছি আর তোমাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। আমি চাই তুমি মনোযোগ দিয়ে ভালো মতো পড়াশোনা করো, ভালো কলেজে অ্যাডমিট নাও। দিওন তার আব্বুর কথাগুলোকে কোনো গুরুত্ব দেয় না। সে পেশাল মনে করে ভীষণ বিরক্ত হয়ে সে আবার কানে হেডফোন লাগায়। এরপর দিওনের আব্বু এই আচরণে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দিওনের হেডফোনটা এক আছাড়ে ভেঙে ফেলে এবং বলে, তুমি জানো তোমার জন্য তোমার বাবা সারাটা দিন কতটা হার্ড ওয়ার্ক করে? যদি তুমি একদিন আমার জীবন মোতাবেক চলতে তাহলে তুমি বুঝতে পারতে। তখন সে রেগে গিয়ে বলে, বাবা আমিও এটাই চাই তুমি একদিন আমার জীবনে চলে এসে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কেমন লাগে। যদি কোনো বাবা তার সন্তানকে একগাদা নিয়মের বেড়াজালের মধ্যে আটকে রাখে, সবসময় পড়াশোনার জন্য প্রেশার দেয়, তার পছন্দে অপছন্দে কোনো গুরুত্ব না দেয়, তাহলে কেমন লাগবে? বাবা তুমি জানো এইসব জিনিস কতটা বিরক্তিকর। তুমি আমাকে এমনভাবে ট্রিট করো যেন আমি ছোট্ট একটা বাচ্চা। তার মানে কি দিওন যে তার বাবার সাথে কথা বলে না, তাহলে এই কারণ সে তাকে ইগনোর করে চলে, তার কারণ আসলে এটাই ছিল। তো এদের চিৎকার চেঁচামেচি শুনে দিওনের নানা সেখানে চলে আসে এবং তাদেরকে বলে, তোমরা কি জানো গিঙ্কো গাছের বয়স প্রায় 1000 বছর। আমার বাপ দাদারা বলতো কেউ যদি এই গাছের নিচে দাঁড়িয়ে নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করে তাহলে তার ইচ্ছাটা পূরণ হয়ে যায়। এই বলে সে সামনে তাকিয়ে দেখতে পায় দিওন ও দিওনের বাবা সেখানে নেই। দিওনের নানা অবাক হয়ে বলে, তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? এইদিকে আমরা দেখতে পাই দিওনের আব্বু দিওনকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এরই মাঝে রং সাইড থেকে একটা গাড়ি তাদের গাড়ির সামনে চলে আসলেই দিওনের বাবা কোনো মতে সামলে নিয়ে পেছনে ঘুরে ওই গাড়ির ড্রাইভারকে গালি দিতে থাকে। এমন সময় সামনে থেকে আরো একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা দেয়, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর কি। সিন শিফট হয়ে চলে আসে পরের দিন সকালে একটি হাসপাতালে। দিওনের আব্বু হাসপাতালে বেড থেকে উঠে কাউন্টারে গিয়ে কথা বলতেই নিজের ভয়েস শুনে অবাক হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো তার ভয়েস তো ঠিকই আছে, তাহলে সে অবাক হলো কেন? এরপরই সে আয়নায় নিজের চেহারাটা দেখে আরো অবাক হয়ে যায়। এবার প্রশ্ন জাগে, আমার চেহারা বাবার মতো হলো কেমন করে? এমন সময় দিওনও বাহিরে চলে আসে এবং তারা দুজন দুজনকে দেখে ভীষণ একটা শক খায়। প্রশ্ন হচ্ছে দুজনের চেহারা এত ঠিক আছে, তাহলে এরা এত অবাক হচ্ছে কেন? এমন সময় দিওনের বাবা দিওনকে কেন জানি আব্বা বলে ডাকতে থাকে আর দিওন তার বাবাকে কেন জানি দিওন বলে ডাকতে থাকে। মানে আসল কাহিনী হলো দিওনের বাবার ভেতরে দিওনের আত্মা আর দিওনের ভেতরে দিওনের বাবার আত্মা পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। আর এই কারণেই আমরা দেখেছিলাম দিওনের বাবা তার কণ্ঠ শুনে এবং তার চেহারা দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ আত্মা অদল বদলের কারণে সে ভাবছিল আমি তো দিওনি আছি, তাহলে আমার কণ্ঠ চেহারা বাবার মতো হলো কেমন করে। তো এর পরই বাবা মেয়ে সিঁড়িতে বসে চিন্তা করছে, আর তারা এখন কি করবে সেটা তারা ভেবে পাচ্ছে না। হ্যাঁ, আর একটা কথা, আপনারা শুধু একটু কষ্ট করে মাথায় রাখবেন যে তাদের বাপ বেটির আত্মা অদল বদল হয়ে গিয়েছে। বাপ হয়েছে বেটি আর বেটি হয়েছে বাপ। এটা গুলিয়ে ফেললে কিন্তু মুভির আসল মজাটাই পাবেন না, যেটা হচ্ছে আগের মুভির মতো। তো ঠিক আছে, বাপরূপে দিওন বলে, বাবা আমাদের আত্মা তো অদল বদল হয়ে গিয়েছে, এটা কি সত্যি? আমার মনে হচ্ছে আমরা স্বপ্ন দেখছি তাই না? এইটা বোঝার জন্য দিওন তার বাবার গালে সিমটি কাটতে গেলে দিওন রূপী বাবা বলে, এইসব করে কোনো লাভ নেই। দিওন বলে, বাবা আমরা তো হাসপাতালে আছি, তাহলে আমরা ডাক্তারকে কেন দেখাচ্ছি না? তার আব্বু বলে, আরে আমার বুদ্ধিমতী মেয়ে, তুমি হয়েছো আমি আর আমি হয়েছি তুমি। এইসব বললে ডাক্তার আমাদের পাগল মনে করে বের করে দেবে এবং পাগলা করতে ঢুকিয়ে দিয়ে পাবনায় পাঠিয়ে দেবে। দিওন বলে, কিন্তু বাবা আমাদের এভাবে থাকলে তো চলবে না, আমাদেরকে তো সমস্যার সমাধান বের করতে হবে তাই না? অনেক ভেবে ভেবে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে দিওনকে নিয়ে তার ডাক্তার বন্ধুর কাছে আসে। এরপর দিওনের শরীর থেকে দিওনের আব্বু তার বন্ধুকে তার বাপ বেটির আত্মা অদল বদল হয়ে যাওয়ার ঘটনাটি খুলে বলে এবং তার বন্ধু এসব শুনে হাসতে থাকে এবং বলে, তোমরা এসব কি বলছো? দিওনের আব্বু বলে, বন্ধু বিশ্বাস কর আমি তাই কোন, তুই হাসিটা থামা, আমার কথাটা একটু বিশ্বাস কর। একটু পর ডক্টর হাসি থামিয়ে দিয়ে সিরিয়াসলি বলে, দিওন তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? তোমার মাথা কি ব্যথা করছে?
তখন দিওন তার আব্বুর ভেতর থেকে বলে, আঙ্কেল আমি দিওন, আপনি কি বলছেন এসব? প্লিজ আঙ্কেল আমাদেরকে ঠিক করে দিন, ডক্টর মনে হয় আজ স্ট্রোক করে ফেলবে। দিওনের আব্বু উঠে গিয়ে তার বন্ধুর কাঁধে হাত রেখে বলে, বন্ধু আমরা জুন বাইনে দীর্ঘ 3 বছর একসাথে কাজ করেছি, তোর কি মনে নেই? আর হ্যাঁ, তোর আরো একটা প্রবলেম আছে, আমি সেটা জানি, আমি কি সেটা বলবো? তুই আন্ডারওয়্যার না ধুয়ে একটানা 7 দিন পর্যন্ত পড়িস, তাই না? এটা কোনো কথা? ডক্টর বাবারূপী দিউনকে বলে, এই তুই তোর মেয়েকে এইসব বলেছিস? এইদিকে দিউনরূপী তাইকুন বলে, এই তুই ভুল করছিস, আমি তোর বন্ধু তাইকুন, নে খেলা সামলা এবার। ডক্টর এবার বিরক্ত হয়ে তার সহকারীকে ডাক দিয়ে বলে, এই পাগলদের এখান থেকে বের করে দাও শীঘ্রই, না হলে আমি পাগল হয়ে যাব। এরপর ডক্টরের সহকারী এসে তাইকুনকে সেখান থেকে বের করে নিয়ে যেতে থাকলে তাইকুন কিছুতে সেখান থেকে যেতে চায় না। ওদিকে দিওন ভয়ে ভয়ে চুপচাপ বসে আছে। তার সহকারী এবার জোর করে তাকে বাইরে নিয়ে যেতে থাকলে তাইকুন তাকে আরেকটা কথা বলে, বন্ধু তুই আমার কথা একদম বিশ্বাস করতে পারছিস না তাই তো? আমি তাইকুন, আমাকে একটু বিশ্বাস কর, আমি তোর আরেকটা গোপন খবর বলি, যেটা আমি ছাড়া অন্য কেউ জানে না। তুই বিয়ে করার পর তোর একটা মেয়েকে ভালো লেগে গিয়েছিল, নিয়ে শালা আবার ঠেলা সামলাও। ডক্টর এবার খেপে গিয়ে বন্ধুরূপী দিওনকে বলে, তুই বাচ্চা মেয়েকে সবকিছু বলে দিয়েছিস তাই না? এই বলে ডক্টর হালকা তার ঘাটটা ধরতেই দিওন আব্বু আব্বু বলে চিল্লাতে থাকে। দিওনরূপী আব্বু তখন তাকে আটকায় আর বলে, এই আমার মেয়েকে মারিস না। নে কি একটা অবস্থা। দিওনরূপী আব্বু সেখান থেকে রাগ করে একটা সুপার শপে চলে আসে এবং সে একটা ড্রিঙ্কসের ক্যান নেয়। তারপর সে বিল পরিশোধ করতে আসলে লোকটি বলে, এই মেয়ে তুমি এই বয়সে এইসব খাবে? তোমার কাছে তো আমি এইসব জিনিস বেচবো না, আর তোমার কাছে এইসব জিনিস বেচে আমি আমার দোকানটা হারাতে চাই না। দিওন বুঝায় যে আমি দেখতে বাচ্চা হলেও আমি আসলে বাচ্চা না, আমার মাঝে আমার এই বাবার আত্মাটা ঢুকে আছে, কিন্তু সেটা কি আর এই দোকানদার বুঝবে? ব্যাস শুরু হয়ে যায় লঙ্কা কাণ্ড। তো শেষমেশ তারা সেখান থেকে বাসায় ফিরে যাওয়ার সময় দিওনের আব্বু দিওনকে বলে, দিওন আমরা তোমার মায়ের কাছে এই কথাটা গোপন রাখবো যে আমাদের দুজনের আত্মা অদল বদল হয়ে গিয়েছে। দিওন মাথা নেড়ে সম্মতি জানায়, বলে ঠিক আছে। আমি আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি যে দিওন তার বাবার শরীরে আর দিওনের বাবা দিওনের শরীরে, এটা গুলিয়ে ফেললে কিন্তু মুভির আসল মজাটাই পাওয়া যাবে না। সো মনোযোগ একটু বাড়িয়ে দিতে হবে। তো রাতে ডিনারের সময় দিওনরূপী দিওনের বাবা ঘাপস ঘুপস করে খেতে শুরু করে। এটা দেখে দিওনের মা বলে, আরে আমার ছোট্ট সোনা, তুমি দেখে আজকে ভালো খাবার খাচ্ছ। সে তো জানেই না যে দিওনের শরীরে দিওনের বাবা রয়েছে। দিওন তার আব্বুকে থামানোর জন্য সে বলে, আচ্ছা দিওন তুমি তো মনে হয় ডায়েটে ছিলে তাই না? এটা শুনে দিওনের বাবা ধম করে থেমে যায়। খাবার শেষে দিওনের মা দিওনের বাবাকে বলে, আজকে আমরা লাল পানি খাবো ঠিক আছে? এই বলে দিওনের মা গ্লাসে ঢেলে দিতেই দিওনরূপী দিওনের বাবা লাফ দিয়ে গ্লাসের কাছে চলে আসে। দিওনের মা তখন ভীষণ অবাক হয়ে যায়। তখন দিওনের মাথায় আসে যে এখন তো এটা খাওয়া যাবে না, কারণ আমি তো আর আমার শরীরে নেই। তাই সে চেয়ারে গিয়ে চুপচাপ বসে পড়ে। এরপর পরে দিওনের মা দিওনের হাতে সেই গ্লাসটি ধরে দিলে দিওন ফেল করে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। বিষয়টি সামলানোর জন্য দিওনের বাবা খপ করে দিওনের হাত থেকে সেই গ্লাসটি সরিয়ে নেয় এবং সে বলে, আমি তোমাদের এই লাল পানি খাওয়া একদম পছন্দ করি না। দিওনের মা বলে, তোমার কি হয়েছে? তুমি তো তোমার বাবার সাথে একদমই কথা বলো না। তারপর তারা কিছু আর বলতে পারে না। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। এতে দিওনের মা বুঝতে পারে যে তাদের বাপ বেটির সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে, তাদের মধ্যে দ্বন্দ্ব মিটমাট হয়ে গিয়েছে। বাবারূপী দিওন যায় তার মায়ের ঘরে আর দিওনরূপী বাবা যায় দিওনের ঘরে। আর ন্যাচারাল ভাবে যার ফোন তার কাছেই রয়ে যায়। দিওন তার বয়ফ্রেন্ডের মিনজির সাথে মেসেজ করছিল। মেসেজে মিনজি বলে, সোমবার বিকেল 4টায় অডিশন আছে, অডিশনের পর আমাদের আবার দেখা হবে ঠিক আছে? দিওন নিজে নিজেকে বলে, মিনজি আমাকে দেখতে চায়, এই বলে সে খুশিতে গুলোগুলো হয়ে যায়। এরই মাঝে তখন রুমের ভেতর তার মা চলে আসলে দিওন সঙ্গে সঙ্গে ফোনটা বালিশের নিচে রেখে দেয়। এরপর পরই সে শুয়ে পড়ে। দিওনের মা এসে দিওনের বাবা মনে করে তাকে জড়িয়ে ধরলে বাটেতে দিওন খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে ইন্টারনেটে সার্চ করে এবং সে দেখতে চায় যে আত্মা অদল বদল হলে করণীয় কি। কিন্তু বেচারি ইন্টারনেটে সার্চ করে কোনো কিছু খুঁজে পায় না এবং সে পুরো হতাশ হয়ে যায়। এদিকে দিওনের বাবা বিভিন্ন বই ঘাঁটতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেও কিছু পায় না। সেও হতাশ হয়ে বসে পড়ে। এরই মাঝে দিওন তার আব্বুর কাছে এসে বলে, আগামীকাল স্কুলে যেতে হবে, এখন কি করব? দিওনের আব্বু বলে, আমিও কিছুই বুঝতে পারছি না। দিওন বলে, যদি এটা সারা জীবনের জন্য স্থায়ী হয় তাহলে কি হবে? সবকিছুই তোমার দোষ, তোমার কারণেই আমাদের আত্মাটা অদলবদল হয়ে গিয়েছে। দিওন বলে, বাবা তাহলে হয়তো ওই গিঙ্কো গাছের কারণেই এমনটা হয়েছে। দিওনের আব্বু তার নানার কাছে ফোন করে এবং সেই গাছ সম্পর্কে জানতে চায় এবং বলে তাদের আত্মাটা অদল বদল হয়ে গিয়েছে, এখন কি করণীয়? দিওনের নানা বলে,
গিঙ্কো গাছ একটি কিংবদন্তি গাছ। গিঙ্কো গাছের কাছে প্রার্থনা করলে আত্মা দুর্বদল হয়। দিউনের আব্বু বলে, যা কিছু ঘটার তা তো ঘটে গিয়েছে, এখন বলুন ন্যাচারাল অবস্থায় আসতে কি কি করতে হবে। দিউনের নানা কি যেন হিসাব নিকাশ করে বলে যে 7 দিন পর তোমরা আবার ন্যাচারাল অবস্থায় ফিরতে পারবে। আর হ্যাঁ, তোমরা এটা নিয়ে কোনো মারামারি করো না কিন্তু, তাহলে এর পরিণাম কিন্তু আরো ভয়াবহ হবে। এটা শুনে দিউনের আব্বু কলটা কেটে দেয়। বাবা রূপী দিউন বলে, বাবা, নানার কথা কি সত্যি? আমরা কি 7 দিন পর ঠিক হয়ে যাব? দিউন রূপী বাবা বলে, জানি না, কিন্তু তুমি কাল আমার অফিসে যেও, আর আমাকে তোমার স্কুলে যেতে হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? সিন চলে আসে পরদিন সকালে। দিউনের মা তাদেরকে কি যেন খেতে দেয়, কিন্তু যার যেটা খাবার তারা সেটা খেতে থাকলে তখন সে প্রশ্ন করে, আর তারপর সেগুলো অদলবদল করে নিয়ে তারা খেতে থাকে, কিন্তু তাদের খাবারটা একদমই ভালো লাগে না। তারপর বাবা রূপী দিওন বাবার অফিসে যাচ্ছে, আর দিউন রূপী বাবা তার মেয়ের স্কুলে যাচ্ছে। যেতে যেতে দিওন তার বাবাকে বোঝাচ্ছে যে স্কুলে গিয়ে তার কি কি করতে হবে, বন্ধুদের সাথে কিভাবে মিশতে হবে। ঠিক দিউনের বাবা দিউনকে বোঝায় যে অফিসের কাজগুলো কিভাবে করতে হবে এবং সবকিছু ম্যানেজ করতে হবে। আর যদি ইম্পর্টেন্ট কিছু থেকে থাকে তাহলে নোটবুকে সেগুলো যেন নোট করে রাখে। এরপর বাধ্য হয়ে তারা তাদের ফোন অদল বদল করে নেয়, মানে দিউনের ফোন দিউনের বাবা নেয়, আর দিউনের বাবার ফোন দিউন নেয়। দিউন তার বাবার অফিসে চলে যায়, আর দিউনের বাবা দিউনের স্কুলে চলে আসে এবং সে ক্লাসে গিয়ে বসে পড়ে। এমন সময় দিউনের বান্ধবী হাউন এসে দিউনের বাবার কানে ফিসফিস করে কি যেন বলতে থাকে। সে বলে, আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার প্ল্যান করছি, আর ডেটের পর আমরা কিন্তু ওই কাজটাও করবো, ঠিক আছে? কি একটা অবস্থা! আর মাকে বলেছি যে আমি তোমার সাথে ঘুরতে যাব। মা যদি তোমাকে ফোন করে তাহলে তুমি বলে দিও আমি তোমার সাথেই আছি। যা, সব শেষ হয়ে গেল। এটা শুনে দিওনের বাবা রেগে গিয়ে বলে, তুমি এসব বাজে কথা আমাকে কেন বলছো? দিওনকে এইরকম রাগ করতে দেখে হানসু বলে, তুমি কি পাগল হলে নাকি? এই বলে হানসু রাগ করে সেখান থেকে তার সিটে গিয়ে বসে পড়ে। এরপর সিন চলে আসে একটা অডিশনে। এখানে অনেক ছেলে মেয়ে গানের অডিশন দিচ্ছে, কিন্তু কেউ ভালো গান গাইতে পারছে না। সেখানে দিওন রূপী দিওনের বাবা উপস্থিত ছিল। হানসু বলে, দিওন, এই দিনের জন্য তুমি তো অনেক দিন অপেক্ষা করেছিলে, তাই না? আজকে তোমার সুযোগ এসেছে তোমার ভয়েসটা দিয়ে মিউজিক ইমপ্রেস করার। এরই মাঝে অডিশনের স্টেজে দিওনকে ডাকা হয়। মন না চাওয়া সত্ত্বেও দিওন রূপী বাবাকে অডিশন দিতে যেতে হয়। দিওনের বাবা গিটার বাজিয়ে একটা রক সং গান গাইতে শুরু করে, কিন্তু তার গান শুনে মিউজিক খুবই মুগ্ধ হয়ে যায় এবং সবাই সেখানে মুগ্ধ হয়ে যায় এবং হাতে তালি দেয়। গান শেষে মিনজু বলে, দিওন, তুমি আসলে ভালো গান গাইতে পারো, তোমার গান আমাদের খুবই ভালো লেগেছে। যাকে এইদিকে বাবা রূপী দিওনকে তার বাবার কোয়ার্কারদের সাথে মিটিং এ দেখতে পায়। মিটিং এ তারা ডিসকাস করছে যে তাদের বিউটি প্রোডাক্টের অ্যাডে কোন কোন মডেলকে নেওয়া ঠিক হবে। মডেলদের ছবি দেখে দিওন বলে, একে তো আঙ্কেল আঙ্কেল লাগছে, একে বাদ দাও, আমাদের অ্যাডের জন্য কোন একটা ইয়াং মডেলকে দরকার। দিওনের বাবার কলিগ বলে, চিফ, আপনি তো এই মডেলকে সিলেক্ট করেছিলেন। দিওন তখন ভেবাসাকে খেয়ে যায়। সে বলে, আমি এখন আমার মন পাল্টে ফেলেছি। সুযোগ পেয়ে একটি মেয়ে যার নাম মিউ, সেই মেয়েটি বলে, এটাই ঠিক আছে, এটাই সঠিক ডিসিশন, আমাদেরকে কোনো ইয়াং মডেলকে সিলেক্ট করা উচিত। তখন বাকিরা মেয়ের সাথে হ্যাঁ মিলায়। এরপরে প্রেজেন্টার বলে, আজকে আমাদের সবাইকে ডিল ফাইনাল করার জন্য সার্জিং এর ডিনার মিটিং এ যেতে হবে, সবাই রেডি হয়ে যাও। আর হ্যাঁ চিফ, যেভাবেই হোক আজকে আমাদের ডিলটা কিন্তু ফাইনাল করতেই হবে, এর জন্য যা করতে হয় তাই করতে হবে। দিউন মনে মনে বলে, এই সার্জিংটা আবার কে? তখন সিন কাট হয়ে চলে আসে রাতের সেই ডিনার পার্টিতে, যেখানে মিস্টার সার্জিংও ছিল। তখন সবাই সেখানে ড্রিঙ্কস করছিল, কিন্তু শুধু দিওনে ড্রিঙ্ক করছিল না। এটা দেখে সার্জিং বলে, আরে এই লোকটি ড্রিঙ্ক করছে না কেন? সে কি আমাদের সাথে পার্টি সেলিব্রেট করতে চায় না? তখন তার পাশের কলিগ বলে, চিফ, আপনি ড্রিঙ্ক করছেন না কেন? তখন সার্জিং বলে, তুমি যদি ড্রিঙ্ক না করো তাহলে গান গাও, যদি তুমি 95 স্কোর করতে পারো তাহলে তোমার এই ডিলটা ফাইনাল হবে। এটা শুনে দিওন মন না চাওয়া সত্ত্বেও বাধ্য হয়ে গান গাইতে শুরু করে। তখন সে মেয়েদের মতো সুন্দর একটা গান গায় এবং নেচেও দেখায়। তো দিওন গান গাইতে শুরু করে। আর হ্যাঁ, দিওন মেয়েদের ভঙ্গিমাতেই রিসেন্টলি রিলিজ হওয়া ভাইরাল একটা গান গায় এবং সাথে সাথে সে নাচতেও শুরু করে। দিওন এমন গান গায় এবং নাচ দেখায়, দেখে সবাই অবাক হয়ে যায় এবং পুরো ইমপ্রেসড হয়ে যায় যে চিপ এত ভালো গান কেমন করে গাইলো, এবং দেখে সে নাচতে পারে। এমনকি সার্জিংও দিওনের নাচে পুরো ইমপ্রেসড হয়ে যায়, সেও সাথে সাথে নাচতে থাকে এবং সবাই ভিডিও করতে থাকে। গান শেষ হওয়ার পর দেখা যায় যে চিপ 95 স্কোরের পরিবর্তে 97 স্কোর করতে পেরেছে। এটা দেখে কোয়ার্কাররা ভীষণই খুশি হয়ে যায়। তখন কোয়ার্কারদের মধ্যে একজন বলে ওঠে যে, মিস্টার সার্জিং, দেখুন চিপ তো 97 স্কোর করে ফেলেছে, এখন তো আপনাকে ডিলটা ফাইনাল করতেই হবে, তাই না? তখন সার্জিং বলে, হ্যাঁ, ডিলটা তো ফাইনাল অবশ্যই করব, তার আগে আমি চাই নিউ আরো একবার আমাকে ড্রিঙ্ক সার্ভ করুক। তখন নিউ সার্জিং ইমপ্রেস করার জন্য বাধ্য হয়ে ড্রিঙ্ক সার্ভ করতে শুরু করে, যার কারণে তাকে পাশে গিয়ে বসতে হয়। বাট সার্জিং এর উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না।
তাকে টাচ করার চেষ্টা করছিল। এটা মিউ বুঝতে পারে এবং সে অস্বস্তি ফিল করে, বাট কিছু বলতে পারছে না। এইদিকে দিওন সেটা ফোনে ভিডিও করে নেয়। এটা দেখে সার্জিং বলে, চিপ তুমি এটা কি করছো? দিওন বলে, কিচ্ছু না, আমি তো জাস্ট আপনার সুন্দর একটা বিহেভিয়ার রেকর্ড করেছি, যে আপনি ক্লায়েন্টদের সাথে কত ভালো এবং কত সুন্দর ব্যবহার করেন। এটা আমি ফেসবুকে পোস্ট করে দেব, যেন সবাই জানতে পারে যে মিস্টার সার্জিং কতটা ফ্রেন্ডলি এবং কতটা ভালো। এটা শুনে সার্জিং খুবই ভেবাচেকা খেয়ে যায় এবং মিউর কাছ থেকে সরে গিয়ে বসে। এতে করে মিউ খুবই খুশি হয় তার এই কাজটি দেখে। আর এখানে আমাদের প্রথম পর্বটি শেষ করতে হয়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে লাইক করতে পারো এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।